আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। সংসদ ভবনে এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নাগরিক ঐক্য। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন, আজ কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এবং যে সংকটগুলো রয়েছে, এই সংকটগুলো নিরসনের জন্য কিন্তু যে একটি কমিশন অর্থাৎ 6টি কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে আমরা দেখছি যে প্রতিটি রাজনৈতিক দলের সাথে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক তারা কিন্তু ধারাবাহিকভাবে করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটি দেখছি যে দ্বিতীয় দিনের মতো নাগরিক ঐক্যের একটি প্রতিনিধি দলের সাথে তারা কিন্তু বৈঠকে বসেছেন। এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে, যেখানে অংশ নিয়েছে অর্থাৎ নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ কয়েকজন তারা এসেছেন এবং তারা যে এই ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ সহ যারা আছেন তাদের সাথে কিন্তু আসলে তাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন। তো প্রাথমিকভাবে তারা বৈঠকের শুরুতে একটি কথা বলেছেন, যেখানে আলী রিয়াজ বলার চেষ্টা করেছেন যে জাতির স্বার্থে কিন্তু সকলকে ঐক্যমত হতে হবে এবং জাতির যে সংকট, সেই সংকট উত্তোলনের জন্য যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তাদেরকে এই সংস্কারের বিষয়ে যারা তাদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করার জন্যই কিন্তু আসলে তাদের এই আলোচনা। সেখানে যেটি বলছেন যে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক বলার চেষ্টা করেছেন, তারা বলছেন যে 167টা যে প্রস্তাবনা তোলা হয়েছে সেখান থেকে তারা 118টিতে তারা কিন্তু ঐক্যমত পোষণ করেছে। বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের আলোচনা, যেখানে আমরা দেখছি যে এর আগেও রাজনৈতিক দলগুলো আলোচনা এসেছে, তাদের নিজস্ব মতামত কিন্তু তারা দিয়েছেন এবং যে বিষয়গুলো তারা একমত পোষণ করতে পারেনি সেই বিষয়গুলো কিন্তু তারা বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন যে আসলে এই বিষয়গুলো যদি এইভাবে করা হয়, তাদের যে ব্যক্তিগত যে মতামতগুলো সেটি কিন্তু তারা উপস্থাপন করছেন। আমরা গতকালকেও তারা কিন্তু এসেছিলেন, আজকেও কিন্তু তারা দ্বিতীয় দিনের মতো কিন্তু তাদের যে বৈঠক সেটি কিন্তু চলছে। তবে এখন পর্যন্ত তারা কোন কোন বিষয়গুলো অর্থাৎ যে বিষয়গুলোতে তারা ঐক্যমত পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলোতে জাতীয় নাগরিক ঐক্যের যে প্রস্তাব এবং তাদের যে মতামত কি থাকবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে বৈঠক শেষে কিন্তু আলোচনা হবে। তবে এই ঐক্যমত কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি কিন্তু বারবারই বলছেন যে আসলে জাতির স্বার্থে এই যে তাদের যে আলোচনা এবং তাদের যে বিষয়গুলো নিয়ে তারা যে বসছেন এটা কিন্তু জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু যদি এই প্রস্তাবগুলো অর্থাৎ এই সংস্কারের বিষয়গুলোতে যদি সমস্ত রাজনৈতিক দল যদি একমত হতে না পারে, তাহলে যেই ফ্যাসিস্ট বলেন অথবা এই দেশকে যে নতুন করে বিনির্মাণের যে একটি স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে সেটি কিন্তু বিঘ্ন হবে। যে কারণে তারা বারবারই জোর দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে একটি সুন্দর সংস্কারের জন্যই কিন্তু আসলে সমস্ত দলের একটি ঐক্যমত দরকার এবং যাতে করে ফ্যাসিবাদ আবার যাতে না আসতে পারে অথবা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটি যাতে স্বাভাবিকভাবে তারা পরিচালনা করতে পারে। তো আসলে এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সর্বশেষ তথ্য। তুহিন, ধন্যবাদ আপনাকে। সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নাগরিক ঐক্য, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 2016 সালে জঙ্গি নাটক সাজানোর ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন তাদের ট্রাইব্যুনালে তোলা হলো, অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। জানা, এই গত 9 এপ্রিল হচ্ছে 6 জনকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 6 সাবেক পুলিশ কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তারই মধ্যে 3 জন যে পুলিশ কর্মকর্তা, সেই 3 জন পুলিশ কর্মকর্তা হচ্ছে এই যে 2016 সালের 25 জুলাই যে জঙ্গি সাজিয়ে যে 9 তরুণকে আসলে হত্যা করা হয়, সেই হত্যার সাথে হচ্ছে সংযুক্ত ছিলেন। সেটি হচ্ছে জসিমউদ্দিন মোল্লা এবং আসাদুজ্জামান মিয়া এবং হচ্ছে সাবেক
সাবেক আইজিপি যেদিন ছিলেন তাদের 3 জনকেই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং সেই দিনের ঘটনা যদি আমি একটু তুলে ধরি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কিন্তু বলেছিলেন, যে চিফ প্রসিকিউটর বলেছিলেন, তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছিল যে এই 9 তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে হত্যার উদ্দেশ্যে এক জায়গায় রাখা হয়। এই 9 জনের মধ্যে কেউ কেউ ছিলেন ডিবি হেফাজতেও, এবং পরবর্তীতে তাদেরকে এক ঘরে নেওয়া হয়, যেটি কল্যাণপুরের জাহাজ বিল্ডিং নামে যে বাড়িটিতে, সেখানে নেওয়া হয়। এবং সেই পরে পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই বাসায় থাকে, এবং পরবর্তীতে তাদের সবাইকে একভাবে জঙ্গি সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়। এটি তখন জঙ্গি যে তৎপরতা সেটি একটু ছিল তখন, এই জন্য জঙ্গি নাটক সাজিয়ে সেখানে যে সরকার ছিল তারা হত্যা করেন। এবং আজকে এর পরবর্তীতে সেদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল বেঞ্চ সেখানে আদেশ দিয়েছিলেন যে তাদেরকে শুধুমাত্র আজকে হাজিরি না করা হোক, এবং সেই সাথে প্রসিকিউশন যে আছেন তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি নিয়েছিলেন, এবং তাদেরকে অনুমতি দেওয়াও হয়েছে। সেটি 21, 22, 23 এপ্রিল তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, এবং এর পরবর্তীতে কিন্তু আজকে তারা হাজির হয়েছে। তো একটু পরে শুনানি শুরু হবে, এবং প্রসিকিউশন টিমও একটু পরে ট্রাইব্যুনালে যাবে, এবং আজকে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। কারণ এই যে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে যখন কাজ চলমান, তখন কিন্তু যে যাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং পরবর্তীতে কিন্তু ট্রাইব্যুনালে যখন শুনানি শুরু হয় তখন কিন্তু আমরা নতুন নতুন তথ্য আসলে শুনতে পাই। তো আমরা এখন এই নতুন তথ্যের জন্য অপেক্ষা করছি, এবং যখন আমরা নতুন তথ্য পাবো তখন আমরা আপনাকে আসলে জানাবো। তো আমরা এখন অপেক্ষা করছি যে কখন শুনানি শুরু হবে, এবং পরবর্তীতে আমরা আপনাকে আবার জানাবো। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। ডানা। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। সাবেক আইজিপি AKM শহীদুল হক, মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে আমাদের জানাবেন। দেখুন, গত 4 তারিখে কিন্তু এক দফা দাবি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার পদত্যাগের এক দফা দাবি কিন্তু উত্থাপন করেছে এই শিক্ষার্থীরা, এবং বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা কিন্তু তারপর থেকেই অবস্থান কর্মসূচি সহ নানা কর্মসূচি আসলে পালন করে আসছে। এর মধ্যে আমরা দেখেছি যে গতকাল তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে ভবন, তার সেই প্রশাসনিক যে কয়টি অফিস আছে প্রতিটি অফিসেই কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে, এবং আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা এসে যে এই অবস্থান কর্মসূচি ভিসির পদত্যাগের সেখানে এসে কিন্তু তারা জড়ো হচ্ছে। আমরা একটু যুক্ত করে নিতে চাই এই বিশ্ববিদ্যালয়ের যে অন্যতম শিক্ষার্থী যে সুজয় শুভকে। একটু জানতেই চাচ্ছি যে কি কারণে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শুরুর পর থেকে একের পর এক ভিসি আসলে পদত্যাগের দাবিতে আন্দোলন আমরা দেখেছি, এখানেও কেন? খুব দুঃখজনক ব্যাপার যে ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়টা তুলনামূলক অর্থে নবীন বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয়ের বয়সটা কম, তো সেই জায়গা থেকে যতগুলো ভিসি আমরা পেলাম আর কি, ঠিক বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করার মতো উপাচার্য এখনো পর্যন্ত আমাদের কপালে জোটে নাই। সর্বশেষ 5 তারিখের পরে আমাদের এর আগে যে ভিসি ছিলেন, আওয়ামী লীগ আমলে যে ভিসি ছিলেন, ওনাকে শিক্ষার্থীদের আন্দোলনের মতো বিদায় নেওয়া লাগে। এরপরে যে উপাচার্য আসলেন আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য পেলাম আমরা, এবং তারপরে নতুন বাংলাদেশ 5 তারিখের পরে আমাদের দিক থেকে একটা প্রত্যাশার জায়গা ছিল যে নতুন শিক্ষার্থীদের যে সংকট সমস্যা আছে সেগুলো সমাধানে উদ্যোগী হবে। কিন্তু আমরা খেয়াল করলাম উপাচার্য দায়িত্ব নেওয়ার পরে উনি আওয়ামী আমলের যে ফ্যাসিস্ট ভিসি তাদের রেকর্ডকে ব্রেক করে ফেললেন আমার স্বৈরাচারী আচরণের মধ্যে দিয়ে। উনি শিক্ষার্থীদের সমস্যা শুনবেন এতটুকু সময় আসলে আমাদের উপাচার্য কখনো বের করতে পারছেন, এমনটা আমাদের স্মৃতি নেই। এর বাইরে শিক্ষার্থী যখন দফায় দফায় বিভিন্ন ব্যাপারে আলাপ করার চেষ্টা করেছে, দাবি জানিয়েছে, উনি একদম পুলিশি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নামে মামলা করেছেন, জিডি করেছেন। মানে বিশ্ববিদ্যালয়ের মতো একটা গণতান্ত্রিক পরিসরে সেখানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল রয়েছে, এখানে শৃঙ্খলা কমিটি আছে, প্রক্টরের বডি আছে, তাহলে আমি তাকে অপরাধ করে থাকি। আমার শাস্তির আয়োজনটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হওয়ার সুযোগ ছিল। উনি বারবার পুলিশ
এবং মানে প্রশাসনিকভাবে আমলাতান্ত্রিকভাবে এগুলো সমাধান করার চেষ্টা করেছেন। এর বাইরে আপনারা জানেন যে আমাদের একজন নারী শিক্ষার্থী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উনি প্রায় 6 মাস ধরে চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক সহযোগিতার জন্য। উনি বারবার অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু আমাদের উপাচার্য মহোদয় একটাবারের জন্য সেই অ্যাপ্লিকেশন খুলে দেখার সুযোগ পান। এখন যদি দাবি যদি না মানা হয় বা তিনি যদি পদত্যাগ না করে তাহলে কি করবে? আমরা খুব সুনির্দিষ্ট করে বলতে চাই যে আমরা আরো কঠোরতর থেকে কঠোরতর কর্মসূচিতে যেতে চাই না। সেটা প্রথমত আমরা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে শিক্ষার পরিবেশটা নষ্ট করতে চাই না। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা হলে চলমান সেটা চলুক, আমরা এটা চাই। এবং আমরা একটা কথা বলতে চাই যে দক্ষিণবঙ্গের মানুষকে আমরা ভোগান্তিতে ফেলতে চাই না। ফলে আমরা চাই যে আমরা যেভাবে করে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনটা করছি, এর মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় তারা এই দাবিটা আমলে দিয়ে সমাধান করে দেবে। যদি না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতা করবো। আমরা কিন্তু শুনছিলাম যে তারা কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরী সভাপতি সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন এই এত বড় ভিসি বিরোধী আন্দোলন? প্রশাসনিক আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এটি নতুন নয়। প্রায় 3 মাস আগে আরেকটা আন্দোলন হয়েছিল। যতক্ষণ পর্যন্ত বর্তমানে ভিসি রয়েছে ওনাকে কিছু দাবি দেওয়া দিয়ে একটা শর্ট টার্ম লং টার্ম আপনাদের না মানা হয়, যদি না মানা হয় তাহলে আমরা আসলে জনগণের ভোগান্তি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে নিয়মতান্ত্রিক হইতে শান্তিপূর্ণ হইতে আমাদের দাবিটি বাস্তবায়ন হবে। আমরা ইতিমধ্যে সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আশা করছি তারা আমাদের যৌক্তিক দাবি বিশ্লেষণ করে এটি দ্রুত সমাধান করবে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেটা বলছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি যদি ধন্যবাদ আপনাকে। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বিভিন্ন দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 1 ঘন্টার কর্মবিরতি চলছে। এ নিয়ে আলোচনাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি দাবি শিক্ষকদের, বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন আমাদের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১ম গেটের দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। অর্থাৎ তাদের এখন দাবি হচ্ছে চাকরির শুরুতে অন্তত যেন 11তম গ্রেডে তাদেরকে মূল্যায়ন করা হয়। সেই দাবি সহ কিন্তু বেশ কয়েকটি দাবিতে তারা আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন। অর্থাৎ গত 4 তারিখ থেকে প্রত্যেকটি বিদ্যালয়ে 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করা হচ্ছে। এই কর্মবিরতি চলবে আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু কর্মবিরতি চলবে। এছাড়াও তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার যে জটিলতা, সেই জটিলতা কিন্তু নিরসন করতে হবে এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এছাড়াও যে আন্দোলনের ডাক দিয়েছে সহকারী শিক্ষকরা, তারা কিন্তু আমরা দেখেছি যে প্রতিদিন প্রত্যেকটি স্কুলে কিন্তু 1 ঘন্টা করে তাদের যে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতি কিন্তু পালন করছেন। অর্থাৎ তারা শিশুদেরকে না পড়িয়ে তারা কিন্তু ক্লাসে এই শিশুদেরকে বসিয়ে রেখে সেই কর্মবিরতি পালন করার চেষ্টা কিন্তু তারা করছেন। অর্থাৎ এই কর্মবিরতি চলবে 15 তারিখ পর্যন্ত এবং 16 মে থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতি চলবে। 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধবিরতি কর্মবিরতি করবেন তারা। অর্থাৎ 26 মে থেকে দাবি পূরণ না হলে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা কিন্তু শিক্ষকরা দিয়েছেন। অর্থাৎ এতে করে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। আমরা একজন সহকারী শিক্ষক রয়েছেন, আমরা একটু জানতে চাই এই কর্মবিরতির ফলে শিক্ষার্থীরা তো ক্লাসে আসছেন এবং শিক্ষার্থীরা ক্লাসে এসে তারা আসলে কি ধরনের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে কিনা? আসলে ওরা সকাল থেকে আসলে আমরা ওদেরকে কোনো একটা পড়া দিয়ে, যেহেতু সামনে পরীক্ষা, ক্লাসে বসিয়ে রাখি আর 1 ঘন্টা কর্মদিবস সবাই পালন করা হচ্ছে। আমাদের যে 3টা দাবি আছে ওই দাবি। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে সহকারী শিক্ষক পদ এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি করা, তারপরে সহকারী শিক্ষক পদ এন্ট্রি পদ ধরে 11তম গ্রেড বেতন নির্ধারণ করা, আর হচ্ছে 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। এই 3টা দাবির লক্ষ্যে আমাদের কর্মবিরতি সারা বাংলাদেশে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ পালন করছেন।
আপনারা কি কেন্দ্রীয় শিক্ষকদের নির্দেশে এই কর্মবিরতি চলছে? জি জি, কেন্দ্রীয় শিক্ষকদের নির্দেশনা মোতাবেকই এটা করা হচ্ছে সারা বাংলাদেশে। তিনি বলছিলেন যে কি কেন্দ্রীয় শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দর নির্দেশে কিন্তু তাদের কর্মবিরতি চলছে। অর্থাৎ কর্মবিরতির কারণে আমরা দেখেছি যে আগামী সামনে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। সেই শিক্ষার্থীরা কিন্তু কিছুটা তাদের যে পড়া অর্থাৎ কিছুটা পড়া কম হচ্ছে, সেই শিক্ষার্থীরা এই বিষয়টি বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে ক্লাসে তারা প্রতিনিয়ত আসলেও কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বসিয়ে রেখে অর্থাৎ প্রত্যেকে কিন্তু বেঞ্চ বসিয়ে রেখে শিক্ষকরা কিন্তু তারা কর্মবিরতি পালন করেন। এর কারণে কিন্তু তাদের যে কিছুটা পড়াশোনা ব্যাঘাত ঘটছে এবং শিক্ষকরাও হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই যৌক্তিক দাবি যদি নির্ধারিত সময়ের মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন। এতে করে অচলাবস্থা সৃষ্টি হতে পারে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন এই বিষয়টিকে সমাধানের লক্ষ্যে তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচলের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন হচ্ছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? জানা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে চাঁপাইনবাবগঞ্জে যে সুশাসনের নাগরিক সৃজনের ব্যানারে কিন্তু ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। ৮ দফা দাবির মধ্যে রয়েছে বনলতা সহ যে রাজশাহী পর্যন্ত যে ট্রেনগুলো আছে, আন্তনগর ট্রেনগুলো, এই ট্রেনগুলো যেন চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যেন বর্ধিত করা হয় এবং চাঁপাইনবাবগঞ্জে যে আমরা জংশন হয়েছে সেই জংশনটি আধুনিকরণ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামুচি স্থল বন্দর সহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন আজকের আয়োজকরা। আমরা এবারে একটু যুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জের সুশাসনের জন্য নাগরিক সুজনের আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জের মনোয়ার হোসেন জুয়েল, যে আপনি বলবেন আজকে আপনাদের কি কি দাবি ছিল? আসলে আমরা দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত আছি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। অর্থাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর এসে ট্রেন থেমে যায়। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫০ কিলোমিটার অটো রিক্সা বাসে কষ্ট করে আমাদের সেই গাড়ি ধরতে হয়। আবার কখনো রাতের গাড়ি যদি ট্রেনটা যদি রাজশাহীতে এসে রাত ৩টা ৪টা পর্যন্ত থেকে যায়, তখন নারী শিশু নিয়ে আমাদেরকে সে রাতেই রাজশাহীতে রাস্তার মধ্যে অপেক্ষা করতে হয়। আবার যখন সূর্যোদয় হয় তখন আবার অটো রিক্সা বা বাসে করে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসতে হয়। তো এটা একটা বৈষম্য, কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জে আধুনিক রেল স্টেশন আছে, রেল লাইন আছে, অথচ এখন পর্যন্ত আমরা চাঁপাইনবাবগঞ্জে একটি মাত্র ট্রেন ছাড়া আর কোনো আন্তনগর ট্রেন পাইনি। এটি বিগত ফ্যাসিস্ট সরকারের একটি আমাদের উপর চাপিয়ে দেওয়া বৈষম্য এবং আমরা এই ন্যায্য দাবি নিয়ে আজকে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ সোচ্চার হয়েছি। ঢাকাতে যারা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার লোক আছেন তারাও কিন্তু এটার প্রতিবাদ জানাচ্ছেন। জি ডানা, আপনি শুনছিলেন কি আজকে এই যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, মানববন্ধন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কিন্তু সংগঠনের নেতা কর্মীরা কিন্তু আজকে কিন্তু এসেছেন। এখানে কিন্তু চিকিৎসক নেতৃবৃন্দকে আমরা দেখেছি, সুশীল সমাজের নেতৃবৃন্দরা কিন্তু এসেছে। তারা বলছে অনন্ত বিলম্বে যদি এই ৮ দফা দাবি যদি মানা হয় তাহলে কিন্তু তারা কিন্তু আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। যে দাদা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। শরীয়তপুরে জাজিরা অংশের পদ্মা সেতু প্রকল্পের ২ কিলোমিটার রক্ষা বাঁধের কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ কারণে আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? দানা, পদ্মা নদীর যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধটি কিন্তু দীর্ঘদিন যাবতই পদ্মা পাড়ের মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে এবং তারা কিন্তু বলছে যে তাদের এই জায়গাটা ভাঙনের ফলে কিন্তু যারা জীবন আতঙ্কে রয়েছে। এই মুহূর্তে রয়েছে মঙ্গলমাঝির ঘাটে। এখানকার চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, গত বছর এখানে যেই ভাঙনটি হয়েছিল সেই ভাঙনের ফলে কিন্তু এই এলাকার কয়েক কিলোমিটার অঞ্চল নদীগর্ভে চলে যায়। এবারও কিন্তু আকস্মিক
ভাঙনের ফলে কিন্তু পদ্মা সেতু থেকে যে মঙ্গলমাঝির ঘাট রয়েছে সেই জায়গাটিও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যারা স্থানীয়রা বলছেন এখানে পদ্মা যে ক্যান্টনমেন্টটি রয়েছে সেই ক্যান্টনমেন্ট এবং এখানে যে বাজার এবং 4টি গ্রামে প্রায় 500 থেকে 700 পরিবার কিন্তু এখানে বসতবাড়ি নিয়ে আছে। এই কারণে কিন্তু তাদের যে কোনো সময় এগুলো ভেঙে যেতে পারে। এ কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি পানি উন্নয়ন বোর্ড এই যে মঙ্গলবাজির ঘাট থেকে এইদিকে যে 100 মিটার বাঁধটি গত বছর ভেঙে গিয়েছিল সেই বাঁধটি কিন্তু এখন বেড়িবাঁধের জন্য তারা যে কার্যক্রম সেটি চলমান রেখেছে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী সুমন চন্দ্র বণিক। তার সাথে একটু কথা বলবো। আসলে এই যে পদ্মার পারে যে ভাঙনটি হচ্ছে সেই ভাঙন রোধের ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা এখানে ইতিমধ্যেই এই 100 মিটার অংশটি যেটি ইতিপূর্বে ভেঙে গিয়েছিল সেই অংশটি হচ্ছে ভাঙন প্রতিরোধ করার জন্য জিও ব্যাগ ডাম্পিং চলমান রেখেছি এবং আমরা আশা করছি যে আগামী বর্ষা মৌসুমের পূর্বেই আমরা এই ভাঙন ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যিনি কিনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন তার কথা। তবে স্থানীয়রা যেটি বলছে শুধু আশ্বাসী নয়, তারা এই প্রকল্পটি যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় সেটি কিন্তু তারা চাচ্ছে। এই ছিল শরীয়তপুরের পদ্মার পাড় থেকে সর্বশেষ ডানা। শরীয়তপুর পদ্মার পাড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। মেহেরপুর কুষ্টিয়া সড়কে 43 কিলোমিটারে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, কেন যান চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ? এখন বিকল্প কোন পথ ব্যবহার করা হবে? ধন্যবাদ দানা। যেমনটি বলছিলেন যে আমাদের মেহেরপুরের যে মেহেরপুর এবং কুষ্টিয়া সড়কের যে নির্মাণ কাজ প্রায় 50 কিলোর মধ্যে মেহেরপুর অংশে 30 কিলো রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে এই রাস্তাতে কিন্তু যে কালভার্ট পানি নিষ্কাশনের জন্য কালভার্ট ব্যবস্থা করা হয়েছিল সেই কালভার্ট কিন্তু এ পর্যন্ত মেরামত করা হয়নি এবং নতুন করে তৈরি করা হয়নি। ইতিমধ্যে কিন্তু সেই কালভার্টের নির্মাণ কাজ শেষ হয়েছে। আমরা যদি পিছনে দেখাই যে আপনার মেহেরপুর অংশের 23টি কালভার্ট নির্মাণ করা হবে, তার মধ্যে 18টি কালভার্টের কাজ কিন্তু নির্মাণাধীন রয়েছে। তবে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের তথ্য বলছে 272 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই 30 কিলোমিটার রাস্তা মেহেরপুর অংশের নির্মাণ কাজ দুই দিকে শেষ হয়েছে এবং 18টি কালভার্টের কাজ চলমান রয়েছে। আমরা একজন নির্মাণ শ্রমিকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু জাংলি থেকে যে কুষ্টিয়া সড়ক মেহেরপুর থেকে সেই মেহেরপুর সড়কে কিন্তু ভারী যানবাহন বন্ধ রয়েছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই যান চলাচল কিন্তু বন্ধ থাকবে এবং জাংলি থেকে হাটবোয়ালি রোডে প্রায় 50 কিলোমিটার রাস্তা কিন্তু ঘুরে বামন্দি হয়ে কুষ্টিয়া সড়কে যেতে পারবে। এখানে প্রায় 30 থেকে 35-40 কিলোমিটার রাস্তা কিন্তু অতিরিক্ত ঘুরতে হবে, বিশেষ করে বালি ভর্তি ট্রাক এবং যে পাথর ভর্তি ট্রাক সহ বিভিন্ন ভারী যানবাহন কিন্তু বন্ধ রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা একজন পথচারীর সাথে কথা বলতে চাই যে আপনারা এই যে সাময়িক সমস্যা হচ্ছে এটা আপনারা কিভাবে দেখছেন? আসলে আমাদের এই পথটা সাময়িক সমস্যা হলেও আমরা দীর্ঘমেয়াদী একটা উপকার পাবো, আমরা সেই প্রত্যাশায় আছি। শুনছিলেন যে সাময়িক সমস্যা হলেও কিন্তু দীর্ঘমেয়াদী যে সমাধান সেই সমাধান পাবেন। আমরা নির্মাণ শ্রমিকের সাথে কথা বলতে চাই যে এখানে কতদিন লাগতে পারে আপনাদের কাজ শেষ হতে? কাজ শেষ হতে আমাদের আনুমানিক 1 থেকে 2 মাস লাগবে। শুনছিলেন যে প্রায় 2 মাস লাগবে। এই 18টি যে কালভার্ট নির্মাণ হচ্ছে মেহেরপুর সড়কের অংশে, এখানে কিন্তু আলগাবন, নসিবন এবং সাধারণ বাস কিন্তু চলাচল করতে পারবে। শুধুমাত্র ভারী যানবাহন যেটাকে বলছি আমরা পাথর বোঝাই এবং বালি বোঝাই ট্রাক কিন্তু এখানে চলাচল করতে পারবে না। সেখানে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন এবং সড়ক জনপথের লোকজন কিন্তু তদারকি করছে, যেহেতু এটি পার্শ্ব রাস্তা কিন্তু একটি তৈরি করা হচ্ছে যেটা খুবই রাস্তা। সেখানে কিন্তু অনেক ভোগান্তি তৈরি হয়েছে। অনেক সময় দাঁড়িয়ে থেকে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক সময় দাঁড়িয়ে থেকে কিন্তু অনেকে যানবাহন পারাপার হচ্ছে। তো এই ছিল মেহেরপুর থেকে যে কালভার্ট নির্মাণ নিয়ে যে সড়কের দুর্ভোগ এবং যে ভারী যান চলাচল বন্ধ নিয়ে আমার সরকারের সর্বশেষ জানা। মুন্সিগঞ্জের মীরকাদিমে ধবল গরুর লালন পালনে ব্যস্ত খামারিরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন।
সুমন, ঈদ উল আজহা উপলক্ষে কিভাবে গরু পরিচর্যা করছে খামারিরা? জি ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল কিন্তু গরু কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। এখানে কিন্তু যারা খামারি রয়েছেন তারা কিন্তু সারা দেশের ফরিদপুর, যশোর, মাদারীপুর সহ বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু গরু কিনে এনে কিন্তু তারা এখানে প্রায় 10 মাস তারা এখানে তাদের সন্তানের মতন করে তাদের কিন্তু লালন পালন করে। তারা কিন্তু এখানে কোনো ইনজেকশন ছাড়াই কিন্তু এখানে ঘাস, খোল, ভুসি, ডাল ভাঙিয়ে নিজস্ব কোম্পানিতে ভাঙিয়ে কিন্তু তারা এইগুলি কিন্তু তারা এখানে তাদের সেবন করায় বলে আমাদের এখানকার খামারিরা জানিয়েছেন। তো আমি এখন একজন এখানকার যিনি খামারি রয়েছেন তার সাথে একটু জানবো যে আপনারা এইখানে এই গরুগুলি কিভাবে প্রস্তুত করেন আর এবং কোথায় নিয়ে যান। এই গরুগুলো সর্বপ্রথম বিভিন্ন হাত থেকে সংগ্রহ করি, যতটা সুন্দর ভালো গরু দেখে এই গরুগুলো কিনে এনে আমরা 10 মাস গরু লালন পালন করে থাকি। লালন পালন করে এগুলাকে ডাল, ভুসি, মিল আছে আমাদের ওখানে, নিজস্ব মিল থেকে ভাঙিয়ে এই গরুগুলো মোটা তাজা করানো হয়। এই গরুগুলোর থেকে কোনো ইঞ্জেকশন, ট্যাবলেট, সার খাওয়ানো হয় না, যার কারণে এই গরুগুলোর গোস্তগুলি অনেক সুস্বাদু হয়, গরুটা দেখতে অনেক ভালো হয়, যার কারণে অনেক ঢাকার পুরান ঢাকার মানুষ এই গরুগুলা করে থাকে। এই কারণে আমরা এই গরুগুলা ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটে এই গরুগুলা বিক্রি করে থাকি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো, আপনি একটু জানাবেন এই গরুগুলি কেন এত বিখ্যাত এবং এই গরুগুলি আপনারা কোথায় নিয়ে যান? এগুলো বিখ্যাত হচ্ছে আমাদের মীর কাদিমের 100 বছরের ঐতিহ্যের এই গরু। আমাদের বাপদাদার অনেক আগে থেকে গরু লালন পালন করে এবং এই গরু একমাত্র মুন্সিগঞ্জ মীর কাদিম ছাড়া কোনো জায়গায় গরু পাওয়া যায় না। কারণ এখানের মানুষ আমরা যারা আছি, আমাদের মধ্যে আরো খামারি আছে, তারা শুধু একমাত্র সাদা গোবর, ধবল গরু এবং হাসা গরু লালন পালন করা হয়। এবং এই গরুগুলা ঈদের মধ্যে শুধু একমাত্র ঢাকা রহমতগঞ্জ হাটে উঠানো হয়। কিন্তু এর আগে ঢাকার কিছু পুরান ঢাকার লোক আছে, তারা আগে থেকে এসে গরু কিনে বেচা কিনা হয় ওনাদের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি ডানা, আপনি আসলে যেমনটি শুনছিলেন যে এখানকার খামারিরা কিন্তু বলছেন তারা কিন্তু এখানে শুধু খোল, ভুসা, ঘাস ছাড়া তারা কিন্তু ইনজেকশন জাতীয় কোনো কিছু তারা এখানে ইউজ করে না। এখানে কিন্তু তারা জানিয়েছেন যে ঢাকার রহমতগঞ্জের যে গনিমিয়ার হাট রয়েছে সেই হাট কিন্তু প্রায় 100 বছর আগে শুধু মুন্সিগঞ্জের এই ধবল গরুর কারণে কিন্তু গনিমিয়ার সেই হাটটি কিন্তু আসলে তৈরি হয়েছিল বলে আমাদের এখানকার তারা জানিয়েছেন। তো এখানে সব মিলিয়ে কুরবানির ঈদকে সামনে রেখে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার খামারিরা। তবে এখানে আগে অনেক খামারি থাকলেও এখন কিন্তু কয়েকজন খামার কিন্তু তাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এই খামারি করছেন বলে আমাদের এখানকার খামারিরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে ধবল গরুর সবশেষ খবর। দানা, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।